Dear learners, come to learn and be educated. আমরা সেন্টেন্স বাই সেন্টেন্সের পুরো ন্যারেশনের অধ্যায় শেষ করেছি। আজকে আমাদের প্যাসেজ ন্যারেশন শুরু। আমি আগেই তোমাদেরকে বলেছি যে সেন্টেন্স বাই সেন্টেন্স ন্যারেশন যার যত ক্লিয়ার, প্যাসেজ ন্যারেশন তার জন্য তত সহজ এবং তত ক্লিয়ার হবে। তো আজকে একটা প্যাসেজ ন্যারেশন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পুরো ধারণা ইনশাআল্লাহ চলে আসবে আমি মনে করি। তো দেখো, প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। প্রথম আমাদের কাজ হবে যে একটা প্যাসেজ ন্যারেশনের স্পিকার এবং লিসেনার বের করে নেওয়া, অর্থাৎ কি যে কথা বলছে তাকে এবং যিনি কথা শুনছেন তাকে বের করে নিতে হবে। তো সেন্টেন্সের শুরুতে আমরা খুব সহজেই বোঝা যায় যে স্পিকার কে এবং লিসেনার কে। এখানে টিচার স্পিকার, দ্য স্টুডেন্টস লিসেনার, খুব সহজেই বোঝা যাচ্ছে, সুতরাং উত্তর করা আরো সহজ হয়ে যাবে। আর কি বলছেন টিচার? হাউ হ্যাভ ইউ প্রিপারড ইউর লেসন? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ প্রিপারড ইউর লেসন? তারপরে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেটের পরিবর্তে হয় আস্কড, আর সেটের পরিবর্তে হয় আস্কড। তার মানে সেট এবং সেট এর পরিবর্তে হয় আস্কড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ অথবা ওয়েদার। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয়ে রিলেটিভ প্রোনাউন বা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে উক্ত ডাব্লিউএস ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউনটি ইফ বা ওয়েদারের পরিবর্তে বসবে বা ইনভার্টেড কমার পরিবর্তে বসবে, তখন ইফ বা ওয়েদার লাগবে না। তাহলে আমরা এই সেন্টেন্স দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে উত্তরটা আমরা যদি লিখতে শুরু করি তাহলে কি হবে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। ইফ এখানে ইউ দ্বারা বোঝানো হয়েছে সেকেন্ড পারসন ইউ। সেকেন্ড পারসন রিপোর্টেড স্পেসের মধ্যে যেখানেই থাকলে কোনো, সে সাবজেক্টিভ ফর্ম হোক, অবজেক্টিভ ফর্ম হোক আর পসেসিভ ফর্ম হোক, যে ফর্মে হোক না কোনো, সে নির্দেশ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, সুতরাং দ্য স্টুডেন্টস কে বোঝানো হয়েছে ইউ দ্বারা, যেহেতু সেকেন্ড পারসন। তাই আমরা এখানে উত্তর করব যে ইফ দে, দ্য স্টুডেন্টস অবশ্যই এটা প্লুরাল এবং দে হবে। তাহলে ইফ দে হ্যাড প্রিপারড দেয়ার লেসন, এই ইউর পরিবর্তন হয়ে যাবে এখানে কি দেয়ার। আর সাবজেক্ট পেয়েছে আমরা দে, কেন? দ্য স্টুডেন্টস যেহেতু প্রপার নাউন, এখান থেকে আমরা প্রোনাউন নেব দে। তাহলে কি দাঁড়ালো? আর আরেকটা বিষয় যে এখানে হ্যাভ ইউ প্রিপারড ইউর লেসন, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে হবে কোন টেন্স? বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট। এই কারণে আমাদের এখানে উত্তরটা হচ্ছে কি দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড প্রিপারড দেয়ার লেসন। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। ওকে, এরপরে ইয়েস স্যার, ছাত্ররা বলেছে ইয়েস স্যার, আমরা সম্পন্ন করেছি। তো আমরা জানি যে রিপোর্টেড স্পেসের মধ্যে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, এবং পরিপূর্ণ উত্তর দিতে হবে। ইয়েস দিয়ে ছাত্ররা কি বুঝিয়েছেন টিচারকে সেটি পরিপূর্ণ আকারে উত্তর হিসেবে লিখতে হবে। আর যদি স্যার থাকে রিপোর্টেড স্পেসের মধ্যে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের আগে রেসপেক্টফুলি যোগ করে নেব। তাহলে উত্তর দিয়েছে কারা? ছাত্ররা। ছাত্ররা মানে দে। তাহলে দেও বলতে পারি আমরা এখানে, যেহেতু সেন্টেন্সের শুরুতে আমরা দ্য স্টুডেন্টস বলতে পারি। দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য, সরি দ্য স্টুডেন্টস স্যার আছে, দ্য স্টুডেন্ট আমরা যদি স্যার না থাকতে আর বলতে পারবেন দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেহেতু স্যার আছে এই জন্য আমরা বলবো দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট দে হ্যাড প্রিফারড দেয়ার লেসন। পরিপূর্ণ কথা এভাবে চলে আসবে। তাহলে যে কথাটা উজ্জ করা আছে ইয়েস এর মধ্যে, যে কথাটা উজ্জ করা আছে নো এর মধ্যে, সেই কথাটা পরিপূর্ণ আকারে আমাদের প্যাসেজ ন্যারেশনের জন্য জরুরি উত্তর দিতে হবে। শুধু প্যাসেজের ক্ষেত্রে না, অন্য যদি সংক্ষিপ্ত আকার হয় তারপরে উত্তর দিতে হবে। এরপরে আই উইল এক্সপ্লেইন আনাদার লেসন টুডে, লেট আস স্টার্ট দ্য লেসন সেড দ্য টিচার। এখানে কথা বলছেন টিচার, স্পষ্ট করে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারি দ্য টিচার
said that, said থাকলে said, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্স আছে, I will explain another lesson একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর let us start the lesson এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা শুরু হলে কি ফর্মুলা আছে সেগুলো আমাদের আবার মেমোরিতে নিয়ে আসতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যা হবে সেটা আমাদের অ্যাসার্টিভ ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, এবং ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ প্রয়োগ করতে হবে, যদিও একই বক্তার একই উক্তি হয়ে থাকে। কারণ একই বক্তা টিচার এখানে একটা অ্যাসার্টিভের কথা বলেছেন আর একটা ইম্পারেটিভের কথা বলেছেন। তাহলে আমাদের উত্তরগুলো সেভাবে করতে হবে। কিভাবে করতে হবে, যে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড এর পরিবর্তে সেড হয়, আর সেডের পরিবর্তে টোল্ড হয়। এখানে কি টোল্ড দিতে পারবো? যদি অবজেক্ট নিই তাহলে দিতে পারবো, অবজেক্ট না হলে নিতে পারবো না। অর্থাৎ সেড টু না থাকা পর্যন্ত টোল বসাতে পারবো না, আর সেড থাকলে সেডই বসাবো। আর সেড থাকলে যদি মনে করি যে না আমি স্পিকার লিসেনার উভয়ই নেব, রিপোর্টিং ভার্বটাকে সাবজেক্ট অবজেক্ট দিয়ে করব, তখন আমি টোল্ড নিতে পারবো। যেমন যদি এখানে স্যার কথা বলছে, তাহলে কাকে বললেন স্যার কথাগুলো? ছাত্রদেরকে বলছেন। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস যদি বলি তাহলে সমস্যা নেই। আর যেহেতু আগে আমাদের দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট বা সেড দ্য স্টুডেন্ট বা আস্কড দ্য স্টুডেন্ট একটা প্রক্রিয়া আমাদের হয়ে আছে, সুতরাং আমরা এখানে অমিট করতে পারি। আর যদি কেউ দিতে পারো তাতে কোনো আপত্তি নেই, এখানে নাচ কাটার কোনো সুযোগ নেই। দ্য টিচার সেড দ্যাট, ফার্স্ট পারসন আই, কাকে বোঝাবে? সাবজেক্ট। সাবজেক্টে কি আছে? টিচার। তাহলে এখানে কি হবে? হি। দ্য টিচার সেড দ্যাট হি উড এক্সপ্লেইন আনাদার লেসন দ্যাট ডে। আমরা জানি যে এটা I will explain it in a future indefinite tense. The future indefinite tense will turn into future in the past. That means will এর পরিবর্তে would, shall এর পরিবর্তে should। এখানে আমরা I will ছিল বা I shall বসানো যায়, I will বসানো যায়, willটাকে বেশি মজবুত করার জন্য। আর এখানে he আসলে কি হয়? he will হয়, তাহলে he would হবে। he এর ক্ষেত্রে will, তাহলে would, তাহলে he would explain another lesson that day। এই বক্তার বক্তব্য শেষ হয় নাই, টিচারের কথা শেষ হয় নাই, উনি ইম্পারেটিভ কথা বলেছেন। তাহলে আমরা এই ফুল স্টপটা উঠাই দিতে চাই। দুটো সেন্টেন্সকে যোগ করার জন্য ফুল স্টপ উঠাই দিলে সেখানে এন্ড অ্যাডেড ফুল স্টপের পরিবর্তে এরপরে সিদ্ধান্ত নেব অ্যাডেডের পরে কি দেব। অ্যাসার্টিভ হলে এন্ড অ্যাডেড দ্যাট, ইন্টারোগেটিভ হলে এন্ড অ্যাডেড আস্কড, ইম্পারেটিভ হলে এন্ড অ্যাডেড রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, কমান্ডেড, অর্ডার্ড, প্রপোজড, সাজেস্টেড। কোনটা হবে সেই সিদ্ধান্ত নেব আমি সেন্টেন্সের ধরনের উপর নির্ভর করে। তাহলে লেট আস থাকলে আমরা জানি যে লেট আস থাকলে মূলত সেড টু এর পরিবর্তে প্রপোজ টু হয়, সেডের পরিবর্তে প্রপোজড, সাজেস্টেড। প্রপোজ টু বা সাজেস্টেড, যেহেতু আমরা টু নিতে চাচ্ছি, টু হলে আমাদের অবজেক্ট লাগবে, আর সাজেস্ট নিলে অবজেক্ট লাগবে না। তাহলে সাজেস্টেড নিতে পারি, প্রপোজ টু নিতে পারি, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেখানে সেটিকে আমাদেরকে নিতে হবে। তাহলে ফুল স্টপ করে পরিবর্তে নিলাম কি? এন্ড অ্যাডেড, সাজেস্টেড। সাজেস্টেডের সাথে আমাদের টু লাগে না, প্রপোজের সাথে টু লাগে। তাহলে আমরা সাজেস্টেড নিই যেটা অবজেক্ট দিচ্ছি না। তাহলে এন্ড অ্যাডেড সাজেস্টেড এর পর কি বসাবো? দ্যাট, কারণ লেটাস থাকলে দ্যাট বসানো যায়, ইনভার্ট পরিবর্তে লেটাস থাকলে দ্যাট বসানো যায়। তাহলে এন্ড অ্যাডেড সাজেস্টেড দ্যাট দে শুড, লেটাসের পরিবর্তে কি হয়? দে শুড বা উই শুড। এখন আস ওর থেকে এসছে, উই থেকে এসছে, উই এর পরিবর্তে উই সাবজেক্টিভ ফর্ম আর আস হলো অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা বুঝতে পারছি যে আসটা নিশ্চয়ই উই থেকে এসছে। তাহলে আমরা উই শুড নিতে পারি লেটাসের পরিবর্তে, অথবা ফর্মুলাইজ করতে পারি দে শুড। তাহলে কি দাঁড়ালো? এন্ড অ্যাডেড suggested that they should or we should start the lesson. ঠিক আছে, এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত কাজ শেষ হলো। আচ্ছা, এরপরে let me talk about the এরপরে would I ask you any questions sir, said one of the students. স্যার লেসন শুরু করার পূর্বে একজন ছাত্র প্রশ্ন করেছে, আমি কিছু প্রশ্ন করতে পারি স্যার? তাহলে দেখো আমরা রিপোর্টিং ভার্ব পাচ্ছি দা অন অফ দ্য স্টুডেন্টস, অন অফ দ্য স্টুডেন্টস প্রশ্ন করেছে। তাহলে অন অফ দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার, অথবা অন অফ দ্য স্টুডেন্টস আস্কড ইফ আই
পরিবর্তন হয়ে হি হবে, কারণ সাবজেক্ট একজন, সাবজেক্ট একজন, একজনের সাবজেক্ট। এখানে অন অফ দ্য স্টুডেন্টস মানে কি একজন, ছাত্রছাত্রী অনেক আছে, একজন প্রশ্ন করেছে, তাহলে সে একজন হি হবে। তাহলে অন অফ দ্য স্টুডেন্টস আস্কড ইফ হি উড আস্ক হিম এনি কোশ্চেন। সরি, এখানে স্যার আছে না, তাহলে কি করতে হবে, তাহলে স্যার এর জন্য রেসপেক্টফুলি যোগ করতে হবে। তাহলে অন অফ দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্কড ইফ হি উড আস্ক হিম এনি কোশ্চেন। হিমটাকে এটা টিচার, আর উড এর পরিবর্তে কিছু হবে। আমরা নিয়মে শিখেছি কি, সেন্টেন্স বাই সেন্টেন্স যখন শিখেছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে উড, শুড, হ্যাড বেটার, উড বেটার, উড রাদার এইরকম জাতীয় কিছু থাকলে, বা যদি আনরিয়াল পাস্ট থাকে, আনরিয়াল পাস্ট কোনগুলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরবর্তী অংশ আনরিয়াল পাস্ট, আই উইশ, আই ফ্যান্সি এর পরবর্তী অংশ আনরিয়াল পাস্ট, এইগুলোর পরিবর্তন হয় না, আনরিয়াল পাস্টের পরিবর্তন হয় না, উড, শুড এর পরিবর্তন হয় না। আমরা পাচ্ছি এখানে উড দ্বারা প্রশ্ন করেছে ছাত্র, সুতরাং এখানে এটার কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে one of the students respectfully asked if he would ask him any question. Understand? Clear? Yes. Next, let me talk about the selected lesson and ask me your question, said the teacher. Teacher বললেন যে আমাকে নির্ধারিত অধ্যায়টি শুরু করতে দাও এবং এরপর আমাকে প্রশ্ন করো। স্যার কথা বলেছেন কয়টা, দুইটা, একটা বলেছেন ইম্পারেটিভ দিয়ে, আর একটা বলেছেন দুটোই ইম্পারেটিভ দিয়ে বলেছেন। একটা বলেছেন লেট মি দ্বারা, আর একটা প্রিন্সিপাল ভার্ব দ্বারা। তাহলে প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হলে একরকম নিয়ম, আর লেট মি দ্বারা শুরু হলে আর এক রকম নিয়ম। তাহলে আমরা শুরু করি যে দ্য টিচার রিকোয়েস্টেড, আমরা দ্য টিচার, এখন লেট মি টক অ্যাবাউট দ্য সিলেক্টেড লেসন। দ্য টিচার said that, আমরা জানি যে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এটা একটা গ্রুপ, লেট আস একা একটা গ্রুপ, আর লেট মি, লেট হার, লেট দেম এটা একটা গ্রুপ। এই ক্ষেত্রে আমরা সেড টু এর পরিবর্তে টোল্ড নেব এবং সেডই রেখে দেব। আন্ডারস্ট্যান্ড? যেহেতু লেট আস না, লেট আসের বাইরের অংশ, তাই আমরা রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে টোল্ড অথবা সেড এর পরিবর্তে সেডই রেখে দেব। তাহলে দ্য টিচার সেড দ্যাট লেট মি, ফার্স্ট পারসন কেটা, লেট মি থাকলে আই কেটা, আই লেট মি কোথা থেকে এসেছে, আই থেকে, তাহলে আই ফার্স্ট পারসন কাকে বুঝাবে, দ্য টিচারকে বুঝাবে। তাহলে দ্য টিচার সেড দ্যাট he might talk about the selected lesson. He might কেন, let me থাকলে, let him, let her, let them থাকলে আমরা let me এর পরিবর্তে এই আগে হিসাব করে নেব যে মি দ্বারা কাকে বোঝানো হয়েছে, টিচারকে বোঝানো হয়েছে। সাবজেক্ট হবে তাহলে হি, আর হি এর পরে ফর্মুলা মাইট অথবা মাইট বি এবল টু। এখানে ফর্মুলা মাস্ট বি অ্যাপ্লাইড, ফর্মুলা বাইরে কাজ করা যাবে না। যদি লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি থাকে তাহলে প্রথমে আগে সাবজেক্ট বেছে নিতে হবে। ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসন হিসেব করে নিতে হবে, আর বাকিগুলো কি লেট হিম, লেট হার, লেট দেম থার্ড পারসন। সুতরাং লেট হিম থাকলে হি মাইট, লেট দেম থাকলে দে মাইট, লেট হার থাকলে শি মাইট, আর লেট মি থাকলে মি দ্বারা হিসেব করে নিতে হবে কে হবে, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন টিচার আছে তাহলে হি হবে, তাই এখানে হি মাইট বলার পরে লেট মি এরপর যা আছে সেটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে কি আছে, টক অ্যাবাউট দ্য সিলেক্টেড লেসন বসে গেল এই পর্যন্ত। কিন্তু এন্ড এর পর অপরিবর্তিত অবস্থায় বসবে না, কারণ এটা আগের অংশ। লেট মি এর সাথে সংযুক্ত অংশটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, আর পরবর্তী অংশ আবার হিসেব করতে হবে। তাহলে এন্ড তো দেওয়া আছে, এন্ড এখানে স্যারকে আমরা অর্ডারটা বলতে পারি অথবা অ্যাডভাইস বলতে পারি। এখানে অ্যাডভাইস দিই যেহেতু স্যার কথা বলছেন ছাত্রদেরকে নিয়ে, তাহলে এন্ড অ্যাডভাইস কেন দেবো, ইম্পারেটিভ তাই, এটা প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে এন্ড অ্যাডভাইসড টু ask him, student, ask him his question. এই ask him বলতে টিচার, আর his question বলতে ছাত্রের প্রশ্ন। ক্লিয়ার? Is there any question? No. What a fine boy, said the teacher.
ছাত্র বুঝে গেছেন, এবার টিচার বলছেন যে খুব দারুণ ছেলে। তাই তো? সরি, তার আগে কথা আছে নাকি? ও থ্যাংক ইউ স্যার, মে আল্লাহ ব্লেস ইউ। ছাত্র বুঝতে পারছে যে আমাকে পরে স্যার বোঝাই দেবেন, প্রশ্ন যা করি পরে সুযোগ দেবেন, এই জন্য ছাত্র কি বলে, থ্যাংক ইউ স্যার, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনার ভালো করুন, কারণ আমাকে প্রশ্ন করার সুযোগ আপনি পরে দেবেন। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ থাকলে কি হয় রিপোর্টেড স্পিচের মধ্যে? থ্যাংক ইউ তাহলে কি হয়, সাবজেক্টটি আগে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট নেব, তারপরে কি নেব, থ্যাঙ্কস নেব। আর যেহেতু স্যার আছে এই জন্য তার আগে একটা রেসপেক্ট যোগ করে দেব। দা স্টুডেন্ট রেসপেক্টফুলি থ্যাঙ্কড দ্য টিচার এন্ড, এই ফুল স্টপ এর পরিবর্তে এন্ড অ্যাডেড, আর এটা অপটেটিভ সেন্টেন্স, তাই উইশ বা প্রেড, এখানে আমরা উইশ দিই, কারণ স্পষ্ট করে যদি আল্লাহর কাছে প্রার্থনা, যে আল্লাহর কাছে বলবো প্রার্থনা বোঝাইছে, তাহলে কি করবো, প্রেড। যদি মনে করি যে আল্লাহর কাছে না অন্য কোনো প্রার্থনা বোঝাইছে, সেক্ষেত্রে আমরা অন্য কিছু বুঝাই, সেক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করতে পারি। তাহলে স্পষ্ট এখানে আল্লাহ যদি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা প্রেড ইউজ করতে পারবো। এন্ড প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে লাস্ট সেন্টেন্স, হোয়াট আ ফাইন বয় সেড দ্য টিচার। টিচার বললেন খুব দারুণ ছেলে, চমৎকার ছেলে, হ্যাঁ ভালো ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা, হোয়াট আ ফাইন বয়। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি যে সেড বা সেডের পরিবর্তে কি হয়, এক্সক্লেমড উইথ জয়, সরো, ওয়ান্ডার, সারপ্রাইজ ইত্যাদি। তাহলে স্যার কি করেছেন এখানে, এক্সক্লেমড উইথ, স্যার আনন্দিত হয়েছেন। দ্য টিচার এক্সক্লেমড উইথ জয় দ্যাট হোয়াট আ ফাইন বয় হি ওয়াজ। এখানে হোয়াট এ ফাইন বয় মানে কি, হোয়াট এ ফাইন বয় মানে এই 12টাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দ্য বয় অথবা দ্য বয় ইজ ভেরি ফাইন। হোয়াট আ ফাইন বয়কে যদি আমরা অ্যাসার্টিভ করি, তাহলে হোয়াট হি ওয়াজ এ ভেরি ফাইন বয়, হি ইজ এ ভেরি ফাইন বয়, অথবা দ্য বয় ইজ ভেরি ফাইন বলতে পারি কিনা, দ্য বয় ইজ ভেরি ফাইন। তাহলে ওটাকে আমরা শুধুমাত্র ন্যারেশনের ফর্মুলা ফেলে দেবো। দ্য টিচার এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বয় ওয়াজ ভেরি ফাইন, কারণ ছিল ইজ, হয়ে গেল ওয়াজ। তাহলে আমার মনে হয় যে এই ন্যারেশনের মধ্যে 5টি সেন্টেন্সের পুঙ্খানুপুঙ্খরূপে ব্যবহার দেখানো হয়েছে, এবং এই ন্যারেশনটি যদি সবার কাছে ক্লিয়ার হয়, প্রত্যেকটি সেন্টেন্সের এর মধ্যে থেকে উত্তর আমরা পাবো, সেন্টেন্স বাই সেন্টেন্স উত্তর পাবো, এবং ন্যারেশন প্যাসেজ ন্যারেশনের উত্তর পেয়ে যাব। তা আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশন কিভাবে উত্তর করতে পারবা, উত্তর করতে হবে সেটি বুঝতে পেরেছো, এবং এইভাবে করে অনুসরণ করলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবো, এবং আমাদের 5-এর মধ্যে 5 নম্বর আমরা পেয়ে যাব। Remember the lesson, remember the passage narration, remember how to understand the passage narration and apply in your exam paper. Okay, thank you. Allah Hafiz.